আপনি জানেন যে আজকে 2026-27 অর্থবছর যে প্রথমার্ধের সেখানে মুদ্রানীতি ঘোষণা ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকে। আমরা বরাবরই দেখি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তো মুদ্রানীতি একটি সবচেয়ে বড় টুলস, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে এই টুলসটা কতটুকু কার্যকর হচ্ছে কিংবা কেন পুরোপুরি কার্যকর হতে পারছে না? তার একটা অন্যতম কারণ, আমার সম্প্রতি একটা বই আমি এটা বিশেষ করে আলোকপাত করেছি, ইনফ্লেশন অ্যান্ড দ্য হার্ড ট্রুথ। আর সেই হার্ড ট্রুথটা হচ্ছে এই যে আমাদের মুদ্রাস্ফীতির সমস্যাটা মুদ্রানীতিতে যতটা মানে এফেক্টেড হতে পারে, আমাদের আসলে কাঠামোগত দিকটার দিকে আরও জোর দেওয়ার দরকার। তার কারণ হচ্ছে আমরা যদি প্রাইস ফরমেশনের কথা চিন্তা করি যে আসলে প্রাইসটা কোত্থেকে আসে, অর্থাৎ এই যে একজন ফার্মার সে বাংলাদেশে একটা প্রত্যন্ত এলাকা থেকে সে তার কৃষিকাজ করে সেই ফসলটা বাজারে আনলো, আর সেও পেল না তার যে মূল্য সেটা, আর যখন সেটা বাজারে আসছে যারা মানে ভোক্তা আছে তাদের একটা উচ্চ মূল্য দিয়ে এটা সংগ্রহ করতে হচ্ছে। এখানে যে গ্যাপটা, এই যে মধ্যস্বত্বভোগীদের যে জায়গাটা, এই জায়গাটা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটা শুধু সেন্ট্রাল ব্যাংকের ওই মুদ্রানীতির মাধ্যমে কন্ট্রোল করাটা সম্ভব না। আপনি বলতে চাচ্ছেন যে মুদ্রার প্রবাহ আসলে নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ এখানে স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে। স্ট্রাকচারাল প্রবলেমগুলো আসলে আর সমাধানে সরকার কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে পারে? প্রথম কথা হচ্ছে এখানে স্বচ্ছ মার্কেট দরকার। যেখানে যেখানে আমি একটু সিম্পল উদাহরণ দেই, রংপুরের একজন ফার্মার সে তার সবজি ঢাকায় আনবে, তার যে কস্ট, এখানে ট্রান্সপোর্টেশনের কস্ট আছে ঢাকায় আনার জন্য, আর সরকারের কিছু ভ্যাটের বিষয় সেটা থাকতে পারে, আর কোনো কস্ট এখানে আসলে থাকা উচিত না। কিন্তু আমরা জানি যে আমরা ভোক্তা হিসাবে যখন এটা পাই তখন 3-4 গুণ বেড়ে যায়, যেটার বেনিফিটটা কিন্তু ভোক্তাও পায় না, সেটা যে উৎপাদনকারী সেও পায় না। সরকারের অবশ্যই এখানে দুর্নীতির বিষয় আছে, এখানে ক্ষমতার অপব্যবহারের দিকটা আছে। আমরা যদি এই দিকে সতর্ক হই, সচেতন হই, দায়িত্বশীল হই এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করি, আমার মনে হয় নতুন সরকারের অনেক কিছু ভালো উপহার দেওয়ার সুযোগ আছে।